আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ছাত্র আন্দোলন, হাসিনা সরকারের পতন এবং ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে চলেছে সেই সম্বন্ধে বাংলাদেশের এক মুরব্বির সাথে আলোচনা। এই আলোচনাটা পুরোটাই কাল্পনিক। আপনারা যারা আমার ভিডিও ভালোবাসেন তারা লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটপট লাল সাবস্ক্রিপশন বটনটা ক্লিক করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মিয়া সাহেব, খবর কি? কেমন চলছে আপনাদের? 5ই আগস্ট প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগের ফলে বাংলাদেশের নাকি দ্বিতীয় স্বাধীনতা, বিপ্লব এসেছে আপনারা বলছেন। এই স্বাধীনতা আপনাদের অবাধে লুট খুনের স্বাধীনতা দিয়েছে। জেল থেকে দাগি আসামিদের মুক্ত করা হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের হত্যা ও সম্পত্তি দখল চলছে। হিন্দুদের ধর্মস্থানে হামলা চলছে। মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস উড়িয়ে আন্দোলন চলছে। সত্যি কি বিপ্লব ঘটেছে আপনাদের! বাহবা মিয়া সাহেব, কোটা আন্দোলনের মতো এক নির্ভেজাল ছাত্র আন্দোলনকে কারা হাইজ্যাক করলো বলতে পারেন? যারা এই দুষ্কর্মগুলি সকলের চোখের সামনে করছে তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিচ্ছে? সেটা সম্ভব নয়, কেননা যাদের মদতে এইসব অরাজকতা চলছে তারাই এখন ক্ষমতায়। বিএনপি জামাত এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আগামী দিন আপনাদের যে সমস্ত বিপ্লব বা স্বাধীনতা উদযাপন হবে তার একটা রূপরেখা আমি আপনাকে বলছি। মিয়া সাহেব, আপনাদের বাংলাদেশে আগামী দিন আরও অনেক বিপ্লব হবে, আমি মানস চক্ষে দেখতে পাচ্ছি। আরও অনেকগুলো স্বাধীনতা আসবে। প্রথম এজেন্ডা আপনাদের আর একটা বিপ্লব আনবেন আপনারা, সেটা হচ্ছে বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। তার সমস্ত বই, তার নিয়ে উপর লেখা সমস্ত জীবনী বাজেয়াপ্ত করতে হবে। আগামী প্রজন্ম যেন মুজিবরের নাম না জানতে পারে। তার কারণ মুজিবর পাকিস্তানের মতো একটা মুসলিম রাষ্ট্রের বিরোধিতা করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছিল। এ তো ইসলামের ক্ষতি করেছিল, একে ক্ষমা করা যায় না। ইতিহাসের পাতা থেকে মুজিবরকে মুছে ফেলতে হবে। যত মূর্তি আছে, ফটো আছে, সমস্ত ভেঙে পুড়িয়ে দিতে হবে। আচ্ছা বলুন তো, ধরে নিলাম শেখ হাসিনা স্বৈরাচারী শাসন চালাচ্ছিলেন, দুর্নীতি হচ্ছিল, স্বজন পোষণ হচ্ছিল, সমস্ত স্বীকার করে নিচ্ছি। আচ্ছা মুজিবরের উপর কি জন্য আপনাদের এত রাগ? মুজিবরের পুরো পরিবার 1975 সালে নিকেশ করে দিয়েছেন। তার মৃত্যু দিবসটা পালন করতে আপনাদের বর্তমান সরকারের এত আপত্তি, সেটাকে সেই ছুটিটাকে বাতিল করে দিলেন আপনারা। ছি 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 মিয়া সাহেব, আল্লাহ ক্ষমা করবে না, এটা ইমানদারি হলো না। এইটা যখন একেবারে পরিষ্কার হয়ে যাবে সেটা হবে একটা বিপ্লব,
সেটা হবে আর একটা স্বাধীনতা দিবস আপনাদের। 2 নম্বর, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতের এক কাফেরের লেখা, কি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি। এটা ইসলামের দেশে থাকতে পারে? জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয় এজেন্ডায় জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, রবীন্দ্রনাথের সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে বাংলাদেশের মাটি থেকে। আর বাংলা ভাষা তো একটা হিন্দুত্ববাদী ভাষা, সংস্কৃত থেকে উৎপত্তি হয়েছে, এ তো পুরো হিন্দুত্বওয়ালা ভাষা। এই ভাষা বাংলাদেশে চলতে পারে? ইসলাম এটাকে গ্রহণ করতে পারে? বাংলা ভাষা আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশে আরবিকে রাষ্ট্রভাষা করতে হবে। আর 21শে ফেব্রুয়ারি পালন করা যাবে না। বাংলা ভাষার জন্যে আন্দোলন, বাংলা ভাষার জন্যে ছুটি, মিছিল, শোক পালন একেবারেই না। 21শে ফেব্রুয়ারি ছুটি বন্ধ। 21শে ফেব্রুয়ারি আর বাংলাদেশে পালন করা হবে না। বাংলা ভাষাই বাংলাদেশে আর থাকবে না। যেদিন পুরো বাংলা ভাষা, যে ভাষার সাথে হিন্দুত্বের সম্পর্ক আছে, যারা মূর্তি পূজা করে তারা এই ভাষায় কথা বলে, সেই ভাষা থেকে মুক্ত হতে হবে। যেদিন বাংলা ভাষা থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে, সেদিন আরেকটি স্বাধীনতা দিবস পালন হবে। সেদিন হবে বাংলাদেশে আর এক বিপ্লব। ঠিক আছে মিয়া সাহেব। তৃতীয় এজেন্ডা, বাংলা বন্ধ হয়ে গেল। বাংলা ভাষা উচ্চারণ করলে তাকে সাজা পেতে হবে। প্রকাশ্য স্থানে বাংলা ভাষা উচ্চারণ করা যাবে না, বাংলায় কথা বলা যাবে না। তারপরে বাংলাদেশের নামটা পরিবর্তন করতে হবে। বাংলাদেশ, এর ভিতর একটা বাংলা হিন্দুত্বর গন্ধ রয়েছে, এটার নামটা পাল্টাতে হবে। সেটা নিয়ে একটা কমিটি করা হবে, তারা চিন্তা করবে ইসলামের সাথে সংযুক্ত একটি নতুন নামকরণ। এই ভূমি বাংলাদেশ যেটা আজকে আছে, সেই রাষ্ট্রের নাম হবে নতুন ইসলামিক নাম। তাহলে সেটা আর একটা বিপ্লব হবে। বাংলাদেশ নাম আর থাকবে না, পূর্ববঙ্গ থাকবে না, পূর্ব পাকিস্তান থাকবে না, আমরা একটা ইসলামিক নাম দেব। তবেই তো আল্লাহ খুশি হবেন। চতুর্থ এজেন্ডা, আরে ইসলামিক রাষ্ট্রে কাফেররা থাকতে পারবে? কোনো হিন্দু ওই রাষ্ট্রে থাকতে পারবে না। তারা কাজ করতে পারে, যেমন সৌদি আরব, আরব আমিরশাহীতে লেবাররা কাজ করে, ইঞ্জিনিয়াররা কাজ করে, কিন্তু তারা নাগরিক না, নাগরিক সুবিধা তারা পায় না। সেরকম বাংলাদেশে কোনো নাগরিক হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা থাকতে পারবে না। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তাদের থাকতে হলে এমনি থাকবে, তাই তো? তবেই তো ইসলামিক রাষ্ট্র হবে। তাহলে হিন্দুদের ওখানে আর থাকা যাবে না, সেই সিদ্ধান্তটা নিতে হবে। সেটা হবে আর একটা বিপ্লব, আর একটা স্বাধীনতা বাংলাদেশের। পঞ্চম এজেন্ডা, ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে হবে। এই ভারতের জন্যেই বাংলাদেশের জন্ম হয়েছিল। একটা অধার্মিক, অমুসলিম রাষ্ট্রের জন্ম হয়েছিল। পাকিস্তানের সাথে যুদ্ধ করে ভারত জোর করে এই রাষ্ট্রটা তৈরি করেছিল। তাই ভারত হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু। কেন ভারত পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার লড়াই
কতগুলো শয়তানের সাথে হাত মিলিয়ে পাকিস্তানের সাথে লড়াই করে এই অঞ্চলটাকে ভাগ করেছিল। তাই ভারত আমাদের 1 নম্বর শত্রু। বুঝতে পারছেন মিয়া সাহেব? আপনাদের দাবি থাকবে যে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার যে সমস্ত অঞ্চলে মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোকে বাংলাদেশ বা আপনাদের যে নতুন ইসলামিক রাষ্ট্র হবে তার অন্তর্ভুক্ত করতে হবে। তার জন্য জেহাদ ঘোষণা করতে হবে। তার জন্যে কাশ্মীরের মতো জঙ্গি কার্যকলাপ শুরু করতে হবে। এই অঞ্চলটাকে অস্থির করে দিতে হবে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর এবং নিম্ন আসামের বিস্তীর্ণ অঞ্চল, এখানে জঙ্গি কার্যকলাপ শুরু করতে হবে যাতে এই অঞ্চলটা সেই নতুন রাষ্ট্র বাংলাদেশ যেটা, তার সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, এই এজেন্ডাটা আপনাদের হলো। এই এজেন্ডাগুলোর সফল রূপায়ণের জন্য 5 বছরের একটা সময় সীমা বেঁধে দেবে নতুন সরকার, এবং একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হবে তার বাস্তব রূপায়ণের জন্য। এই সমস্ত এজেন্ডার কোনো বিরোধিতা করা যাবে না। কোনো উদারপন্থী যদি মনে করে এই জাতীয় সিদ্ধান্তের বিরোধিতা করবে, তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেলে পুরে রাখা হবে। বাড়াবাড়ি করলে সরাসরি গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রশাসন চলবে আফগানিস্তানের তালিবানদের কায়দায়। চমৎকার মিয়া সাহেব, কি খুশি তো? পুরো ইসলামিক স্টেট হয়ে যাবে। মিয়া সাহেব, আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে একটা বিষয় খুব পরিষ্কার করে বলছি, বাংলাদেশে যদি একজন সংখ্যালঘু হিন্দু অত্যাচারিত হয়, তবে এপারে তার সমুচিত জবাব আমরা দেব। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু প্রায় 1 কোটির একটু বেশি হবে। আর ভারতে জানেন তো সংখ্যালঘু মুসলিম প্রায় 20 কোটির উপরে। আপনারা বাড়াবাড়ি করলে 1-এর বদলে 20, এই অনুপাতে আমরা কাজ করব। আপনারা যদি চান শান্তিপূর্ণভাবে বাংলাদেশের 1 কোটি হিন্দুকে ভারতে পাঠিয়ে দেবেন, তবে আমরা পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরার প্রায় 4.5 কোটি মুসলিমকে শান্তিপূর্ণভাবে আপনাদের দেশে পাঠিয়ে দেব। আরও শুনুন, বাংলাদেশে একটি হিন্দু মন্দির ভাঙলে ভারতে 5টা মসজিদ ভাঙা হবে। আমাদের ভারতের ব্যাপারে আপনাদের খুব অ্যালার্জি। মোল্লা মৌলবী সারাদিন ভারতকে গালাগালি দিচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছে। আমরা একটা ভুল করে ফেলেছিলাম। কিছু মানুষ পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন করতে চেয়েছিল, আমরা তাদের সাহায্য করেছিলাম। এটা আমাদের একটা ঐতিহাসিক ভুল। ঠিক আছে মিয়া সাহেব, আপনাদের যখন এত অ্যালার্জি ভারতের ব্যাপারে, আপনাদের সাথে আমাদের আর কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। আমরা সীমান্ত পুরো সিল করে দেব। খুশি তো? মনে রাখবেন, ভারতীয়দেরও ধৈর্যের একটা সীমা আছে। আমরা শান্তিকামী, সহনশীল বলে মনে করবেন না দুর্বল। প্রতিশোধ নিতে পারব না। আপনাদের অনেক অসভ্যতা 1947 সাল থেকে সহ্য করেছি। আমাদের পূর্বপুরুষরা
আপনাদের হিংস্রতায় এক বস্ত্রে ওপার থেকে রক্তের নদী পার হয়ে ভারতে ঢুকেছিল। তাদের উত্তরপুরুষ আমরা, আমাদের পিঠে এখনো সেই দগদগে ঘা, আর বুকের ভিতর এখনো যন্ত্রণা ধিক ধিক করে জ্বলতে থাকে। আমাদের ফেলে আসা সম্পত্তি আপনারা এনিমি প্রপার্টি ডিক্লেয়ার করেছিলেন, কোনো ক্ষতিপূরণ দেননি, কিছুই ভুলিনি। আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছিল, আর ভুল করব না, বুঝলেন মিয়া সাহেব? আজকে আমার এই বক্তব্যগুলো শুনতে ভালো লাগছে না, খুব ধর্মনিরপেক্ষ উদার মনস্ক মনে হচ্ছে না, আমাকে মনে হচ্ছে একটু উগ্রবাদী হিন্দু, একটু তালিবানের মতো, তাই না? আসলে দুঃখে, বেদনায়, অত্যাচারে ঠিক সেই উদার মনটা কেমন শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে। আজকে জোর করে সেই বিবেককে মুঠি চেপে ধরে আছি। লোকে আমাকে খারাপ বলবে, তবু বলতে বাধ্য হচ্ছি। আগামী দিন বাংলাদেশের পরিণতি যেভাবে বললাম এইভাবেই ধাপে ধাপে হবে। আপনারা এই রকম স্বাধীনতা একের পর এক পাবেন, বিপ্লব একের পর এক পাবেন। আমার এই বক্তব্যে অনেকে আপত্তি করবেন, অনেকে দুঃখ পাবেন, আমি তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আর উপায় নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আজকে এই কথাগুলো বলতে হলো।